সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RIL নিবেদিত অ্যাঙ্গেল চ্যালেঞ্জ স্কয়ার বাল নিবেদিত দেশ সম্প্রতীকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী পলিসি স্ট্র্যাটেজি ও তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। আপনাকে স্বাগত। এবং আজকে আমাদের দেশ টিভিরও জন্মদিন বটে। আমরা 17 বছর থেকে 18 বছরে পার রাখলাম এবং এই জন্য আজকে আমি টপিক ঠিক করেছি গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা। যেহেতু আমরাও একটি গণমাধ্যম এবং আমরা বেশ কয়েক বছর ধরেই আছি, গণমাধ্যমের আসলে স্বাধীনতা ও সুরক্ষা আসলে কতদূর এগোলো এবং আমরা কতটুকু এর প্রভাব দেখতে পাই সেটি নিয়ে কথা বলবো। তবে তার আগে একটু কথা বলতে চাই যে মোটামুটি 1.5 যুগ পর আমরা দেখতে পেলাম স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হলো এবং আমরা আরও একটি বিষয় খেয়াল করলাম যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এগিয়ে এসে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানালেন এবং তারপরে উনি শুভেচ্ছা জানালেন। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। শুরুতে আমি দেশ টিভির আপনারা যারা কর্মী আছেন, আমি নিজেকেও দেশ টিভির এক রকম অংশ মনে করি, কারণ এইখানে আমি প্রচুর টকশো করে গেছি। এই স্টুডিওতে আমি অনেকবার এসেছি, আবার আমি দর্শকও, সুতরাং আমি সেই জায়গা থেকে আমি শুভকামনা জানাই এবং আমি প্রত্যাশা করি 18তম বছর বা ভবিষ্যতেও দেশ টিভি আরো অনেক উন্নতি করবে, আরো অনেক ভালো কিছু করবে। নিশ্চয়ই, ধন্যবাদ। এখন আজকে যে প্রোগ্রামটার কথা বলছেন, দুটো ইস্যু আপনি সামনে এনেছেন। একটা হচ্ছে কুচকাওয়াজ এবং রাষ্ট্রপতিকে স্বাগত জানানো। ইনফ্যাক্ট এটাই তো হওয়ার কথা। মানে ঘটনা যেটা হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে এক ধরনের বিতর্ক কেউ সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু উনি তো আমাদের পদাধিকার বলে এই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। খেয়াল করবেন, আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তারেক রহমান কিন্তু সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিন্তু পুরো বাংলাদেশের রাষ্ট্রপতি। মানে ব্যাপারটা এইরকম, ধরুন কোনো একজন এমপিকে যখন রাষ্ট্রপতি নির্বাচিত করে, তার এমপি পদ খারিজ হয়ে যায়, মানে উনি দলের মানুষ হতে পারেন না। একটা প্রধানমন্ত্রী কিন্তু দলের মানুষ। তো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তাকে প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন, এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট এখানে ব্যক্তির চাইতে জরুরি কথা, তিনি যে সাংবিধানিক অবস্থানটাতে আছেন, সেখানে তার যা যা প্রাপ্য, সেই প্রাপ্যটা তাকে, তিনি যতদিন আছেন তাকে সেই প্রাপ্যটা আসলে দিতে হবে। আর আমাদের যে প্যারাড হলো 18 বছর পর, শেখ হাসিনার সময় পুরোটা এবং অন্তর্বর্তী সরকারের সময় এটা হয়নি। মানে আমি একটু স্মৃতিচারণ করি, মানে এটা আমাদের কি ক্ষতি করা হলো। আমরা ছোটবেলায় বসে থাকতাম এই ধরনের একটা 26শে মার্চ এই ধরনের প্যারেড হবে, সেটা দেখা যায় যখন স্কুলে পড়ি, তখন বিটিভিতে দেখতাম আমরা। পরেও এটা দেখার প্রতি একটা আগ্রহ ছিল। মানে এটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে একটা রাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তিমত্তা কি আছে তার কিছু অংশ প্রদর্শন। আমরা তো সব শক্তি সব দেখিয়ে ফেলি না, কিছু অংশ প্রদর্শন। কিন্তু আমার মনে আছে একজন কিশোর বয়সে আমি যখন এটা দেখতাম, ব্যান্ড হচ্ছে, তার সাথে মিলিটারিরা যাচ্ছেন, কিছু ইকুইপমেন্ট যাচ্ছে, এয়ারফোর্সের ফাইটার উঠছে, এগুলো এক ধরনের দেশাত্মবোধ, এক ধরনের দেশপ্রেমকে উস্কে দেয়। আমি আজ ইনফ্যাক্ট প্যারেড স্কোয়ারে ছিলাম, এই প্রথম আমি সামনাসামনি বসে দেখলাম। আমি আমার ওই সময়টায় ফিরে গেলাম। তো এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, এটা গুরুত্বপূর্ণ এই সেন্সে বলছি যে এটা টিভিতে যখন টেলিকাস্টেড হয়, আমাদের শিশু কিশোর তরুণদের মনে অসাধারণ রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি তার যে প্রেম, সেটাকে উস্কে দেয়। কিন্তু এটা বন্ধ করে দেওয়া যায়, যদি বলে উল্টো, যে সম্ভবত এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে যে যাতে আমরা এই দেশের সাথে এনগেজড ফিল না করি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, একটা স্বৈরাচারী শাসক সবসময় চায় জনগণ দেশের পার্টে এটা না মনে করুক। মানে আমি খেয়াল করেছি 5 তারিখের পর থেকে আমাদের প্রায় প্রত্যেকের এই ফিলিংটা এসছে যে আমি এই দেশের আবার নাগরিক হয়ে উঠলাম। এর আগে খানিকটা আমরা, কেউ কেউ বলেন যে আমরা প্রজা ছিলাম, আমার কাছে মনে হচ্ছে টু সাম এক্সটেন্ট আমরা অনেকে কৃতদাসের মতো ছিলাম। সো ওই সরকারগুলো চাইতো যে জনগণ রাষ্ট্রের সাথে তার এনগেজমেন্ট যত কম হয় তত ভালো, সে কারণে সম্ভবত বন্ধ করে রেখেছিলেন। সো আমাদের সরকার এটা শুরু করলো এবং আমি মনে করি এটা কন্টিনিউ করবে, কারণ আমি শুরুতেই বলেছি এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। শুধুমাত্র আমাদের কি শক্তি আছে, আমরা তো আসলে আমরা সামরিক বাহিনী তৈরি করি কেন? আমরা সামরিক বাহিনী তৈরি করি আমরা এটাকে ডেটারেন্ট হিসাবে ইউজ করার জন্য। আমার কোনো না কোনো শত্রু দেশ আমার সাথে যাতে, বা কোনো দেশ আমার সাথে যাতে শত্রুতা না করে, সেটা যেমন দেখাতে চাই, আমি আমার তরুণদের কাছে দেশাত্মবোধ উস্কে দিতে চাই। কারণ এটা যদি উস্কে যায়, মানুষ যদি দেশকে ভালোবাসে অন্তত, তখন দেখা যাবে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক কিছু, এবং তরুণরাও ভাববে দেশকে নিয়ে। এবং এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আমরা দেখলাম যে প্রাপ্য সম্মানটুকু আসলে দিতে জানতে হয়, এটা আসলে অনেকেই জানে না।
এই প্রজন্মের অনেক তরুণী জানে না। যাই হোক, এখন আমি মূল আলোচনায় ফিরে আসতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা। কিছুদিন আগেই, মনে হয় 2-3 দিন আগে রিজি সাহেব বলেছিলেন যে মত প্রকাশের কারণে কাউকে আর গুম হতে হবে না। আসলে এই বিষয়টা আসলে কতটুকু সত্য হবে আগামী দিনের জন্য? একটা কথা মনে রাখতে হবে যে মানুষ কেন মত প্রকাশের জন্য গুম হয়েছিল। শুধু গুম না, বহু মানুষকে জাস্ট ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য গুম করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কেন আসলে এটা করা হয়েছে? আপনি খেয়াল করবেন, আমরা যদি আবার প্রিভিয়াস সরকারের সময় যাই, কোন সরকার যদি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চায় তখন সে ভীত হয়। সে তখন মানুষের কথা গ্রহণ করতে পারে না, সে তখন তার মানুষের বক্তব্য নিতে পারে না, সে শুনতে চায় না, সে ভয় পায়। সে ভয় পায় হচ্ছে তার সমালোচনা যখন চলে, তার এই মতামত, সে সারাক্ষণ ভয় পায় এই মতামতের সাথে সাথে মানুষজন কি একত্র হয়ে রাস্তায় নেমে গেল, তারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে ফেললো। কেউ একটা রাজনৈতিক মতাদর্শ আছে, সেটার জন্য সে ভয় পেতে থাকে ক্রমাগত। কিন্তু একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আমাদের সরকার, আমরা জনগণের বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, দায়িত্বে এসেছি, আমরা রায়দার এইভাবে বলবো, প্রধানমন্ত্রী এইভাবে বলা পছন্দ করেন। সেই দায়িত্বে আমরা 2/3 বেশি আসনে জিতেছি, ভোটের পার্সেন্টেজ অর্ধেকের বেশি আমরা পপুলার ভোট পেয়েছি। আমাদের বিএনপি যারা স্বতন্ত্র জিতেছেন তাদের ভোট যোগ করলে এটা 60%-এর মতো হয়ে যায়। সুতরাং যে সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে সে আসলে ভীত হয় না। সুতরাং সমালোচনা, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যথেষ্ট খোলামেলা, যথেষ্ট কঠোর সমালোচনা, এবং মাঝে মাঝে কিছু কিছু সমালোচনা সীমা ছাড়ায় বলেও আমাদের কারো কারো মনে হতে পারে, বাট স্টিল এটাকে যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে। এটাকে আমি মানে সরকারের দিক থেকে কোনো অনুগ্রহ বলছি না, এটা গণতান্ত্রিক অধিকার। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাসকারী প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার হচ্ছে আমি যিনি দায়িত্বে আছেন, যিনি ক্ষমতায় আছেন, তাকে জবাবদিহি করব, তার সমালোচনা করব। তবে একটা এক্সপেকটেশন হয়তো থাকে আমাদের সবার, সমালোচনার সময় আমরা যেন বস্তুনিষ্ঠ থাকি, যে অভিযোগ আমরা কেউ কাউকে করছি সেটা যাতে ডিস্টর্ট না করি। আমাদের কোনো কোনো মন্ত্রীর কিছু কিছু বক্তব্যের খুব ক্ষুদ্র একটা অংশ এনে এমন ভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে, আমি একেবারে ডাহা মিথ্যের কথা বলছি না, একটা অংশ পিক করা হচ্ছে, পিক অ্যান্ড চুজ করার মতো, চেরি পিকিং এর মতো। এটার মাধ্যমে যাতে মানুষের কাছে আমরা মিসকমিউনিকেট না করি, এইটুকু আমাদের এক ধরনের এক্সপেকটেশন থাকে। এই যে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে তো আসলে ভোট দেবার অধিকারটাও পড়ে, কিন্তু যখন আমরা দেখি যে প্রত্যেকটা নির্বাচনের সময় যখন দেখি যে ভোট দেওয়ার পর সংখ্যালঘুদের উপরে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে এই নির্যাতনটা হয়, আসলে এটি আসলে কোনো সময় বন্ধ হয় না, কিংবা সরকার কোনো ব্যবস্থা নিলেও পরবর্তীতে এটা আসলে কি হলো এটা আমরা কেউ জানতে পারি না বা জানাতেও পারি না আমাদের দর্শকদেরকে। এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটি আসলে কেন এত বাধা, এটা এত প্রতিবন্ধকতা কেন? আচ্ছা, আমি এবারকার কথা যদি বলি, আমি আগের কথা জানি না, এবারকার নির্বাচনের পর কোন সংখ্যালঘু অথবা যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, জামায়াতে ইসলামী এবং তাদের জোট, আপনি তো মিডিয়ায় কাজ করেন, আপনার কি চোখে পড়েছে এরকম কোথাও যে ম্যাসিভ স্কেলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কোথায়, সেটা সরিয়ে রাখে, ম্যাসিভ স্কেল সিস্টেম্যাটিকলি যে বিরোধী দল কারো উপরে প্রচন্ড আক্রমণ হয়েছে বা সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপরে, আমার অন্তত চোখে পড়ে। পড়লে কিন্তু আমরা জানতে চাই, আমরা একটা, আমি প্রায় বলি যে একটা গণতান্ত্রিক সরকার ডিনাই করে না কোনো কিছু যদি হয়ে থাকে, আমরা কগনিজেন্স নিতে চাই, কারণ প্রবলেমের স্বীকৃতি দিয়ে সমাধান করাই আমার লক্ষ্য। কারণ আমি আবারও মানুষের সামনে ম্যান্ডেটের জন্য দাঁড়াতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবারকার নির্বাচনের পর মানে সাধারণত যেটা হয়, পরাজিত হন যারা, তাদের উপরে নানান রকম চাপ শুরু হয়। কোনো কিছু কোথাও ঘটেছে আমার অন্তত জানা মতে নেই, তারপরও যদি থেকে থাকে, আমাদের যদি গোচরে আসে, আমরা প্রস্তুত আছি সেগুলো নিয়ে কাজ করতে। জি, এবং একরকম যেটা দেখা যায় যে আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারের পতন হলো, এবং তারপরে মানুষ আমরা আশা করেছিলাম যে হয়তো অনেক অবস্থার উন্নতি হবে, কিন্তু আসলে সেই অবস্থার উন্নতিটা হয়নি। কেন হলো না, আপনি কি মনে করেন? আসলে মাঝের একটা সময় নিয়ে আমি আসলে বলতে চাই না এখন, ওইটা নিয়ে একসময় আমরা প্রচুর কথা বলেছি। 1.5 বছর সময় তো ছিল একটা অন্তর্বর্তী সরকারের। সো অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যা যা এক্সপেকটেশন ছিল, তারা অনেক ক্ষেত্রে সেটা ফুলফিল করতে পারেনি। তবে এটাও সত্য কথা, একটা পুরোপুরি ধ্বংস করে ফেলা একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদের জন্য অনেক কিছু করা সহজও ছিল না। আমি আবারও বলছি, তারপরও তারা আরো বেটার করতে পারতেন। এখন আমাদের সরকারের মাত্র 1 মাসের একটু সামান্য বেশি সময় পার হলো, আমার মনে হয় আমরা কিছুটা সময় এক্সপেক্ট করতে পারি। তারপর আমরা যা শুরু করেছি, বিশেষ করে আমি আপনাকে যদি এভাবে বলি, একটা কথা ফেসবুকে অনেকে লিখছেন
যে আঙ্গুলে বা নখে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করা। ইনফ্যাক্ট আমার আমার নখের কালির দাগ এখনো আছে, সো অনেকেরই আছে। আচ্ছা, So, অনেকেরই আমাদের আছে। খুব গুরুত্বপূর্ণ কতগুলো যে প্রতিশ্রুতি ছিল, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের খাল খনন কর্মসূচি, ফার্মার্স কার্ডের কাজও শুরু হয়ে গেছে, এরকম কতগুলো আমাদের এই যে ধর্মগুরু যারা আছেন বিভিন্ন ধর্মের, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, সবাইকে ভাতা দেয়া, পাইলটিং বা প্রাথমিক কাজ কিন্তু আমরা শুরু করে ফেলেছি। এর বাইরে যেটা হয়, বাংলাদেশের মতো একটা দেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু মিসম্যানেজমেন্ট হতে পারে, সেটা ইম্পসিবল, অনেক বড় দেশ। এবং আবারও বলছি যে আমরা একটা লেগাসি কন্টিনিউ করছে, যেটার কিছু ঝড়ঝাপটা আসবে। তার চাইতেও জরুরি কথা, আমরা সবাই এটা অ্যাওয়্যার আছি, আমাদের একটা দুর্ভাগ্য বলবো, মধ্যপ্রাচ্যে একটা ডিজাস্ট্রাস যুদ্ধ শুরু হয়েছে। আমরা আশা করি এটা খুব লম্বা হবে না, কিন্তু এর মধ্যেই জ্বালানি সংক্রান্ত যে জটিলতা হয়েছে সেটা নিয়ে আমরা যে ধরনের সমস্যা দেখতে পাচ্ছি, এটা আসলে ঠিক সরকারের দায় না, এটা একটা বৈশ্বিক চাপ যেটা সাফার আসলে যে আমরা ওই সবাই বিষয়টা নিয়েও করছে। কথা বলবো। তার আগে আমি একটু কথা বলতে চাই, রিজভী সাহেব যেরকম বলেছিলেন যে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গুম হতে হবে না, সেরকম কিন্তু ডক্টর ইউনূস বলেছিলেন যে আপনারা আমার মন খুলে সমালোচনা করুন। তো সেই রকম সমালোচনা করেই কিন্তু আমাদের একজন সহকর্মী সাংবাদিক ভাই কিন্তু জেলে চলে গিয়েছিলেন, সম্প্রতি উনি মুক্তিও পেয়েছেন। এই যে এই ঘটনাটা ঘটলো এবং এরকম অসংখ্য আরো ঘটনা আছে, যার কারণে হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা শঙ্কিত যে আমাদের আসলে কি হবে, আমরা ভবিষ্যতে আসলে কতটুকু কাজ করতে পারবো, কতটুকু বলতে পারবো, কতটুকু লিখতে পারবো বা কতটুকু দেখাতে পারবো জনগণকে। এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে অবস্থার উন্নতি হবে সামনে? হবে, আমি গ্যারান্টি দিচ্ছি কয়েকটা কারণে। একটা গণতান্ত্রিক সরকারের সময়ে মত প্রকাশকে আমি আবারও বলছি, আমি কি ভয় পাই বা আমাদের সরকার কি আসলে খুব ভীত হই যে আমার খুব বড় বিপদ হবে? আমি সমালোচনা রাদার গ্রহণ করতে চাই। কেন? আমরা প্রায় ফোর্থ স্টেট বলি মানে সংবাদ মাধ্যমকে। কারণ কি? কারণ হচ্ছে একটা, আমি রিপিট করছি কথাটা, আমরা এবার একটা নির্বাচনের মাধ্যমে ভূমিধ্বস বিজয় অর্জন করেছি, দায়িত্বে এসেছি। একটা সরকার, একটা গণতান্ত্রিক দল চাইবে সে আবারও নির্বাচিত হতে, তো তার মানে কি আমি আবারও জনগণের ম্যান্ডেট চাইতে চাইবো? নিশ্চয়ই। তো আমার চাওয়া থাকবে রাদার আমি কোথায় কোথায় কি কি ভুল করছি সেটা বরং সংবাদ মাধ্যম আমার সামনে নিয়ে আসুক। সংবাদ মাধ্যম সমালোচনা করলে মেজাজ খারাপ হয় আসলে একজন স্বৈরাচারী শাসকের। আমরা তো একটা গণতান্ত্রিক সরকার যেটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে এবং আমরা আবার নির্বাচিত হয়ে দায়িত্বে আসতে চাই। সে কারণে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আবার এটা বলছি না কোথাও দু একটা ভুল ভ্রান্তি আমাদের হবে না। জি, একটা সরকার মানুষের মতোই, তার ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকে, কিন্তু আমরা এটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায় আমরা সেই চেষ্টা সর্বোচ্চভাবে করব। বাংলাদেশে এটা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি খুবই মিডিয়া ফ্রেন্ডলি মানুষ। আপনাদের হয়তো মনে আছে 5 আগস্টের পরপরই উনি এটার বার্তা দিয়েছেন, তাকে নিয়ে খুবই ব্যঙ্গাত্মক কার্টুন একজন এঁকেছিলেন, তিনি সেটা নিজের ফেসবুকে শেয়ার করেছেন। এটা শুধু জাস্ট দেখানোর ব্যাপার না, ওনার মধ্যে আসলে এই জিনিসটা সত্যিই বাস করে। সো আমরা আশা করি, বিশ্বাস করি আমরা একটা ভালো মিডিয়ার জন্য একেবারে মুক্ত গণমাধ্যম পাবো। তবে ওই সেই পুরনো কথা যে মিডিয়াকেও তাদের জায়গা থেকে যতটা সম্ভব দায়িত্বশীল থাকা, সেটা চেষ্টা করতে হবে। জি, এবার একটু আসতে চাই যে হচ্ছে এবার ঈদের ছুটির সময় আমরা যে আসলে দুর্ঘটনাগুলো দেখলাম, সবগুলো দুর্ঘটনায় অসম্ভব ভয়াবহ এবং মর্মান্তিক। বিশেষ করে হচ্ছে বগুড়ায় যে সান্তাহারে ট্রেন দুর্ঘটনার কারণে 22 ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলো, এবং সদরঘাটে যে লঞ্চের দুর্ঘটনা, তারপরে কুমিল্লায় যে ট্রেন দুর্ঘটনা হলো, এবং গতকালকে দৌলতদিয়ায় যে বাস নদীতে পড়ে গেল। আসলে এসব দুর্ঘটনা আসলে বারবার কিন্তু ঈদের ছুটির সময়টাই বেশি হয়। আসলে এই দায়টা আমরা কার উপর চাপাবো? আসলে কর্তৃপক্ষ নাকি হচ্ছে সরকার? তো একা এটার জন্য নিশ্চয়ই দায় বহন করবে না। আমি প্রাথমিকভাবে একটা কথা বলতে চাই, যে কোনো ধরনের ঘটনা একটা রাষ্ট্রে যখন ঘটে, সেটা দুর্ঘটনা যদি হয়, সেটার দায় সরকারের দিকে আসবেই, আমরা এটা নিতে প্রস্তুত। জি, আমি এই ব্যাপারে কথা বলতে চাই, তবে একটু বিরতির পরে এসে আবারও কথা বলছি। দর্শক দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক, দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক, এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাহিদুর রহমান। এবং বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে ঈদের ছুটির সময় যে দুর্ঘটনাগুলো হলো, ছুটির আগে এবং পরে, আসলে এটিকে আপনি কিভাবে অভিহিত করবেন? কর্তব্যে অবহেলা, লাইসেন্সের অনিয়ম, ফিটনেস জটিলতা, টেকনিক্যাল ত্রুটি, আসলে কি বলে এটিকে আসলে আখ্যায়িত করা যায়? আপনি বিরতির আগে দায়ের কথা বলছিলেন, আমি একটা কথা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। একটা রাষ্ট্রে যখনই যে কোনো রকম সংকট, বিশেষ করে এমন কিছু ঘটনা ঘটে যেটার মধ্যে দায়িত্বের অবহেলা আছে কোনো রকম কোনো ফর্মে, কারো না কারো,
তার দায় সরকারের ওপরও পড়ে, এটা আমরা স্বীকার করব। অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনি হয়তো সরাসরি দায় পাচ্ছেন না, কিন্তু কোনো না কোনো পরোক্ষ দায়ও সরকারের, রাষ্ট্রের থাকে। এটা অস্বীকার যারা করেন তারা ভুল করবেন। যেমন এই যে আপনি বললেন লাইসেন্সের সমস্যা আছে, থাকতে পারে। আপনি ড্রাইভারদের এই যে রেকলেস আচরণ আছে, বা আমাদের ড্রাইভারদের একটা বড় অংশ এখানে একটু যোগ করে রাখা ভালো, আমাদের কতগুলো সিস্টেম যেভাবে আমরা এই দূরপাল্লার বাস সার্ভিসগুলো চলে, এটা কিন্তু বেতনভুক্ত নন, মোটামুটি কন্ট্রাক্টে দেওয়া হয়। ফলে এক একজন ড্রাইভার যত বেশি ট্রিপ দিতে পারেন তিনি তত বেশি আর্ন করতে পারেন। তিনি মালিককে একটা টাকা দিয়ে দেন, বাকি যত টাকা থাকে সেটা তার হয়। সো এই যে সিস্টেম সহ যা যা কিছু আছে, এই প্রত্যেকটার সাথে সরকারের ইনভলভমেন্ট আছে। এখন এটা কি আমাদের এখনই সব করে ফেলার কথা ছিল? কারণ এই সংকটটা দীর্ঘদিন থেকে চলেছে। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, একটা রাষ্ট্রে যখন এরকম একটা স্বৈরাচারী সরকার, যেটা আদতে একটা মাফিয়া সরকার ছিল শেষ পর্যন্ত, সেই সরকারটা প্রত্যেকটা জায়গায় যে সিস্টেমগুলো আছে, যতটুকু আমাদের দেশের সিস্টেম অনেক ভালো কখনো ছিল না, কিন্তু যতটুকু ছিটে ফোটা ছিল সেটাকে আরো ধ্বংস করে দিয়ে একবার দুর্বৃত্তায়িত করে গেছে সবকিছু। ফলে তার মাসুল আছে। এবং এই মুহূর্তে যা যা ঘটছে, কিছু কিছু ঘটনার সাথে আমরা মনে করি যে খুব ব্যক্তিগত মানুষের দায়বদ্ধতার প্রশ্ন আছে, সেটা যেমন আছে, একই সাথে সরকারকেও তার দায়িত্বটা নিতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা সেটা গ্রহণ করি। এবং যেখানে যেখানে আমাদের উন্নতি করার সুযোগ আছে, আমি বারবার বলছি আমাদের তো মাত্র 1 মাস সময় গেল। এমনি তাত্ত্বিকভাবে বলা হয় 5 বছরের যে সরকার আছে তার অন্তত হানিমুন পিরিয়ড আছে 100 দিন, 3 মাসের খানিকটা বেশি। সো আমরা ওইটা থেকে অনেক দূরে আছি, কারণ আমাকে তো একটু গুছিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। সো দায় নিয়েও বলছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এবং এটার জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী যা যা পদক্ষেপ নেওয়া দরকার নিশ্চয়ই সরকার সেটা নেবে। এবং আমরা পরবর্তীতে যেটি দেখি যে আসলে এই ধরনের বড় দুর্ঘটনাগুলো হলে যেটা হয়, তদন্ত কমিটি গঠন করা হয় এবং তারপরে সেই রিপোর্ট আসতে আসতে আমরা কিন্তু আবারও সবকিছু ভুলে যাই কি হয়েছিল, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু ঘটতেই থাকে। আসলে এরকম এই যে দুর্নীতিগ্রস্ত একটি সিস্টেমের ভিতরে যে আমরা পড়ে গেছি, এখান থেকে আসলে রাষ্ট্রকে বাঁচাবার উপায় কি? উপায় নিয়ে অনেক আগে, মানে শেখ হাসিনার সরকারের সময় খুব বলতাম। তার আগে একটা কথা একটু বলে রাখি, যে সিস্টেমের মধ্যে আমরা আছি এটা রাতারাতি উন্নয়ন করে ফেলা যাবে না। আমরা যদি কেউ এক্সপেক্ট করি আমরা খুব রাতারাতি সব ঠিক করে ফেলবো, এটা আসলে হবে না। আমাদের বাস্তব নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ভঙ্গুর না, আমাদের ধ্বংসপ্রাপ্ত একটা সিস্টেম নিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদের কিছু আসলে অবশিষ্ট নেই। সেখান থেকে যখন আমরা কাজ করতে যাচ্ছি, খুবই সিরিয়াস কাজ আমাদেরকে করতে হচ্ছে, এবং সেই আন্তরিকতা আমাদের আছে। জনগণকে আমি একটা কথা বলবো যে উন্নতির সাইন তারা দেখবেন। আমরা এটা করতে চাই। মানে জনগণের ফ্রাস্ট্রেশন কখন হয় যে উন্নতি দূরে থাকুক, আমরা অনেক সময় পিছিয়ে যাই বা কখনো কখনো একই জায়গায় থাকি, এটা খারাপ। জনগণকে যেটা দেখানোর প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করে সেটা দেখাবো। সো ধাপে ধাপে আমরা এই উন্নতিগুলো করব। কিন্তু কেন এটা হবে, এই আলাপটা শেখ হাসিনার সময় বলছিলাম প্রচুর করেছি। কারণ হলো, একটা কথা খুব বলতাম, একটা রাষ্ট্রে যখন নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করে ফেলা হয় তখন কি হয়? তখন মানুষ ম্যাটার করে না। এই যে ধরুন আপনি আমাকে আজকে একটা পরিসংখ্যান দিলেন, কোরবানির ঈদের সময়ও যদি একই ঘটনা ঘটে, আমাকে আবার যদি ডাকা হয়, আমাকে আপনি একই প্রশ্ন করেন, আমার তো ভালো লাগবে না। এবং জনগণের সামনে যখন ক্রমাগত যেতে থাকবে যে একটা সরকার দায়িত্বে আছে, দুর্ঘটনা সে ঠেকাতে পারছে না, এবং অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে ব্যক্তিগত ভুল বা অপরাধের চাইতে সরকারের দায়বদ্ধতা বেশি আছে, আমি তো বুঝবো যে জনগণ তো আমার উপরে নাখোশ হবে, সে পছন্দ করবে না আমাকে পছন্দ করা না মানে কি, আমাকে ভোট দেবে না। ধরুন 5 বছর পর একটা ভোট আছে, তার আগে জাতীয় নির্বাচনের কথা, তার আগে তো আমার স্থানীয় সরকার নির্বাচন আছে। মানুষ তো তার ক্ষোভ, রাগ সব ওখানে উগরে দেবে না? তাই যদি হয়ে থাকে, সেজন্য বলছি যে আমরা জনগণের এই যে অসন্তোষ, এই যে দুর্দশা বা কষ্ট, সেটাকে আমরা অ্যাড্রেস করব এভাবেই আসলে এই সিস্টেমটা কাজ করে। জি, আপনি যে বলেন জনগণের অসন্তোষ, সামনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আছে, এবং সরকার যে জেলা প্রশাসকগুলো নিয়োগ দিল, এবং অনেকেই সমালোচনা করে বলছেন যে হচ্ছে বিএনপির হেরে যাওয়া এমপি প্রার্থীদের পুনর্বাসন প্রকল্প হচ্ছে জেলা প্রশাসক নিয়োগ। এটি নিয়ে আসলে কি বলবেন? জনগণকে এতে অসন্তোষ প্রকাশ করবে না? বিএনপি আসলে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে, জেলা প্রশাসক না, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে।
আমার কাছে ঠিক সেরকম মনে হয় না। ধরুন নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এরকম না। আমরা এর মধ্যে কিন্তু একটা তথ্য জেনে গেছি, একটা সরকার দায়িত্বে এসছে, তার প্রস্তুত হয়ে সে কিন্তু নির্বাচন দেবে। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন তিনি এর মধ্যে ঘোষণা করেছেন এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাবে। সো স্থানীয় সরকার নির্বাচন যেগুলো সরাসরি নির্বাচন সেগুলো যখন হয়ে যাবে তখন আমরা নিশ্চয়ই জানি যে জেলা পরিষদ আসলে সরাসরি নির্বাচন না, সেখানে অন্য স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচন করেন। সো এর মধ্যে খুব বেশি দেরি হয়ে যাচ্ছে আমার তো তা মনে হয় না। আমরা যদি এমন হতো যে এটা আনসার্টেনিটি আছে, যে আপনি একটা প্রশাসক নিয়োগ করলেন এবং কিছু সিটি কর্পোরেশনেও নিয়োগ করা হয়েছে, যে এখন অনেকে মনে করবে এটা কি অনন্তকাল চলতে থাকবে নাকি, না, আমরা অলরেডি ঘোষণা করেছি এবছরের মধ্যেই নির্বাচন হবে। জি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি। এবং আপনি প্রথমে বলেছিলেন যে হচ্ছে বর্তমানে জ্বালানি তেল নিয়ে যে দেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আসলে মন্ত্রী নিজেও বলেছেন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না, কিন্তু তারপরেও যে হারে লোকজন হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন এবং তারা গিয়ে বারবার ফিরে আসছেন, এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে মন্ত্রীর এই ধরনের বার্তার পরও? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে দামের চাইতে মানুষ যেটা আশঙ্কা করছেন যে সরবরাহর ঘাটতি হয় কিনা। এই ঝুঁকি যে একেবারে নেই তা না, কারণ আমরা দেখেছি স্ট্রেইট অফ হরমুজ যখন ইন্টারাপ্টেড হয়, ডিসরাপ্টেড হয়, পৃথিবীর 1/5 বা 1/4 জ্বালানি তেল ওটার ভেতর দিয়েই আসে। সো ওটা যখন আসছে না সারা পৃথিবী, হঠাৎ করে প্রায়, আমি কমটাও যদি ধরি 20%, সেটাও যদি না আসে তাহলে কিন্তু একটা সরবরাহ সংকট হতে পারে। সো আমি দাম বাড়াই বা না বাড়াই, মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে, আমি চাইলেও তো তেল নাও পেতে পারি। ফলে সে শুধু ট্যাঙ্ক ফুল করে নিচ্ছে তা না, আমি ধারণা করি যে অনেকে সেই ট্যাঙ্ক থেকে কিছু তেল আবার বের করে স্টোর করছেন, কারণ সামনে কি হবে দে ডোন্ট নো। যে ধরনের তথ্য গণমাধ্যমে এসেছে, তো এখন সেটা যদি হয়ে থাকে, মানুষের, আমরা আবারও বলছি যে প্যানিক বাইং যদি চলতে থাকে, আসলে আপনি সেই পরিমাণ ফুয়েল দিয়ে পারবেন না। একটা দেশের সরবরাহ ব্যবস্থা টিকে থাকে এভাবে যে প্রতিদিন কি পরিমাণ ফুয়েলের কনজাম্পশন হয়। এখন সেটা যদি কয়েক গুণ বেড়ে যায়, ইভেন আপনার যদি প্রচুর সাপ্লাইও থাকে, কিন্তু ধরুন আপনার একটা সেন্ট্রাল সাপ্লাইয়ের স্টোরেজ আছে, সেখান থেকে আপনি ট্যাঙ্ক লরি দিয়ে আনছেন, সেখান থেকে কতগুলো পাম্প আছে, এটা তো কত লিটার আপনি মানুষকে দেবেন সেটার উপরে এই সিস্টেমটা তৈরি হয়েছে। হঠাৎ যদি 3 গুণ 4 গুণ করে মানুষ নিতে শুরু করে, এই আপনার তেলের পর্যাপ্ত স্টোরেজ থাকলে আপনি এটা পৌঁছে দিতে পারবেন না। সেই জন্য আমরা আমাদের সরকার থেকে বারবার বলছি এবং গণমাধ্যমের কাছে আমরা এটা চাইবো যে আপনারা জনগণকে একটু সচেতন করুন যে প্যানিক বাই করলে আসলে দিনের শেষে কারো লাভ হবে না, সবার ক্ষতি হবে। একটা সময় দেখা যাবে যে আমরা এই প্যানিক বাইং করতে করতে একটা সময় মেজর ক্রাইসিস আমরা পড়েছি। জি, এবং যেটা আমরা কোভিডের সময় দেখেছি যে হচ্ছে মানুষ একদম গাদা করে হচ্ছে স্যানিটাইজার কিনছে, মাস্ক কিনছে শুরুর দিকে এমন অবস্থা ছিল, শুরুর দিকে, এবং পরবর্তীতে যেটা হলো যে যাদের আসলেই দরকার তারা কিন্তু পেল না, এবং খুব একটা বিরাট। আর আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের কিছু সচেতনতা। যেমন ধরুন প্রাইভেট কার আছেন অনেকের, তারা ওটার জন্য ফুয়েল নিচ্ছেন, তিনি তার একটা স্বাচ্ছন্দ্যের চিন্তা করছেন, তিনি নিন, তারপর একটু যদি ব্যবহার কমানো সম্ভব হয়। বাইকার আছেন, কেউ কমিউট করেন, অফিসে যান, আবার কারো বাইকার কেউ আছেন যার জীবিকা এটার উপরে ডিপেন্ড করে, রাইড শেয়ারিং যারা করেন, সো তার না পাওয়াটা কিন্তু কঠিন, জটিল। সো আমরা আমাদের মধ্যে যদি আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যে যার প্রয়োজনটা বেশি সেটা যদি আমরা একটু এনশিওর করি, আমরা যদি আমার প্রাইভেট কার একাধিক থাকে, আমি সেটা যদি কম ব্যবহার করি, বা আমি সম্ভব হলে কিছুটা কম চালানোর চেষ্টা করি, এগুলো একটু আস্তে আস্তে আমাদের করতে হবে। কারণ আমরা এখনো নিশ্চিত নই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে। এটা হতে পারে যুদ্ধ যদি খুব খারাপের দিকে যায় এবং কন্টিনিউ করতে থাকে, তখন আসলে আমরা রিয়েল প্রবলেমে পড়তে পারি। আমার জ্বালানির দাম বাড়ানো হবে না, কিন্তু কোনো একটা পরিস্থিতি যদি সংকট এত বেশি খারাপ হয়ে যায়, অলরেডি যে ক্রুড অয়েলের দাম যে জায়গায় হচ্ছে বলা হচ্ছে এটা $150 ঠেকতে পারে, সেটা যদি হয় তখন খুব বেশি দিন হয়তো ভর্তুকি নাও রাখা যেতে পারে। সেই কারণে আমি বলছি আমাদের এখন থেকে যদি একটু সতর্ক থাকি, আমার মনে হয় ভালো হবে। এটা নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসছি আপনার কাছে। দর্শক দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক, দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক। ডক্টর জাহিদুর রহমান, আমরা দেখলাম যে হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু অতীতে যে কোনো সময় চাইতে বেশি রাজনীতি সচেতন, এবং সবকিছু নিয়ে তারা অনেক সচেতন হয়ে গেছে এখন। বিশেষ করে সংসদ শুরু হবার পর জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ আর গণভোট নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন ভিন্ন বক্তব্যে কিন্তু তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। এটি নিয়ে আসলে কি বলতে চান? আমি ঠিক ধোঁয়াশা বলবো না, বিতর্ক আছে। মানে যে কোনো একটা ঘটনাকে দেখার বিভিন্ন পার্সপেক্টিভ আছে। যেমন ধরুন একটা কোর্টে যখন মামলা হয়, ধরুন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা হিয়ারিং চলছে, মানে দুজন দেশের টপ লয়ার দুই পাশে দাঁড়িয়েছেন, হয়তো এরকম প্রচুর মামলায় হয়। তো তারা একই ঘটনার ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন দুজন দেন এবং শেষ পর্যন্ত যিনি বিচারক আছেন, মাঝে মাঝে ফুল কোর্ট বসে, মানে সব বিচারক একসাথে বসেন, প্রধান বিচারপতি, তারা একটা রায় দেন। তো এর মধ্যে হয় না যে খুবই প্রতিষ্ঠিত একজন লয়ারের যে ব্যাখ্যা সেটা গৃহীত হয়নি। ইনফ্যাক্ট আমাদের এই গণভোট সহ যা যা ঘটেছে, সেই অধ্যাদেশ থেকে শুরু করে আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, সব জায়গায় এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিগত ভিন্নতা হয়েছে। ফলে এটাকে এক একজন এক এক রকম লিগ্যাল ব্যাখ্যা দিচ্ছেন, কারণ সংসদ তো আসলে আইন তৈরির জায়গা। সংকটটা কোথায় হয়েছে? একটা গণভোট হয়েছে, সেটা যে অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশ সহ আরো কিছু অধ্যাদেশ আছে, এবং জুলাই সনদ যেভাবে বাস্তবায়িত হওয়া উচিত হবে এই ডিবেটটা কিন্তু নির্বাচনের আগেই ছিল। আমি নিজে এই ডিবেটটা করেছি এখানে টকশোতে, আপনার এখানে, অন্যান্য জায়গায়, কারণ জুলাই সনদ যেভাবে গণভোটে আনা হয়েছে যে অংশটুকু, এর মধ্যে বেশ কিছু জিনিস এমনভাবে আনা হয়েছে যেটা আসলে আনা সঠিক হয়েছে বলে আমি তখনও বলেছি, মনে হয় না, এটা আমার মনে করিনি। বিএনপি তার স্পষ্ট নোট অফ ডিসেন্ট দিয়েছে যখন জুলাই সনদ স্বাক্ষর করে, স্বাক্ষরের সনদের মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্ট গুলো ছিল। পরবর্তীতে এটাকে গণভোটের মধ্যে আনার সময় ওই নোট অফ ডিসেন্ট সরিয়ে ফেলা হচ্ছে। তো এই বিতর্কটাই আসলে এখনো হচ্ছে। আবার এটা ইনএভিটেবল ছিল, এই বিতর্কটা আসলে তৈরি যেহেতু ব্যবহার করা হয়েছে, এই বিতর্কটা এখন এসে হাজির হয়েছে। সো আমরা দেখি এখন সংসদে এটা নিয়ে আলোচনা হবে। আমি আবার বলছি, এটা ধোঁয়াশা না, এটা ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, সেই তর্ক বিতর্ক আমরা দেখবো, সম্ভবত এই সেশনে হবে বা আরো এটা চলতে থাকবে, দেখা যাক সামনে আসলে কি হয়। এবং আমরা সবসময় দেখে আসছি যে আপনি নিজেও এটা সাক্ষী যে বাংলাদেশের রাজনীতিতে ঈদের পরে আন্দোলন কথাটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। বিএনপি একসময় নিজেও বলতো এই কথাটি, এখন সে দলই ক্ষমতায় বসেছে এবং তার বিরোধী দল জামায়াতে ইসলামী বা এনসিপি যেটাই বলি না কেন, তারাও এখন বলছে ঈদের পরে তারা বড়সড় আন্দোলনে যাবে। আবারও রাজপথ কেন কাঁপাতে হবে? সব সময় বক্তব্যকে পুরোপুরি নিতে হয় না, মানে রাজনৈতিক দলগুলো, সবসময় বলি আমি যে তারা যা যা বলছেন সব কথা আক্ষরিকভাবে নিতে হবে না। এই জন্য কি আমরা রাজনৈতিক দলকে ব্লেম করব? না, তাদের বক্তব্যে রেটরিক থাকে। এখন যেহেতু একটা এই বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন হবে, কতটুকু হবে, কিভাবে হবে, এই ডিবেটটা আছে। বিরোধী যারা আছেন তাদের নিজস্ব একটা চিন্তা আছে, সেটা যদি না হয় স্বাভাবিকভাবে তাদেরকে জনগণের সামনে তাদেরকে রিলেভেন্ট রাখার জন্য তারা এই ধরনের বক্তব্য সামনে আনছেন। আমি বলছি না তারা রাস্তায় নামবেন না, কিন্তু এটা যে মানে যে অনেক কঠোর কিছু শুরু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমি মনে করি তারা প্রাথমিকভাবে পার্লামেন্টে যথেষ্ট শক্তভাবে ফাইট করবেন। আসলে আমরা এটাই দেখতে চাই, দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার যারা আছেন তারা বিরোধীদেরকে পর্যাপ্ত সুযোগ দিবেন তাদের বক্তব্য রাখার জন্য। সেই ফাইটটা মূলত ওখানে হবে আমি মনে করি, এবং সেটাই হওয়া উচিত, এবং সেটার কিছুটা আলামত আমরা প্রথম সেশনেই দেখেছি। তো সেটা হোক, না হলে তারা মাঠে নিয়মতান্ত্রিক আন্দোলন তো করতেই পারেন। কিন্তু আমরা তো চাই যে রাজপথকে এবার আমরা একটু বিশ্রাম দেই। বিশ্রাম হয়তো খুব সহজে হবে না, কিন্তু আমরা অন্তত এটা চাইবো না, এবং এটা হবে বলে আমি মনে করি না। কারণ বিরোধী দল তাদের নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না করেন, এমন ভাবে যদি রাজনীতি করেন যেটা জনজীবন অনেক বেশি দুর্ভোগ তৈরি করে, সেটা সমস্যা হবে। আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যখন রাজপথে লড়াই করেছি তখন কিন্তু আমরা একটা স্বৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, যার ম্যান্ডেট ছিল না। এই সরকার একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার, তার বিরুদ্ধে রাজপথে যাওয়া যাবে, কিন্তু সেটাও যাতে এমন কিছু না হয়ে যায় জনগণের কাছে যদি মনে হয় এই রাজপথে যাওয়াটা ঠিক হয়নি। বিশেষ করে ইন্টারিম সরকারের সময় অনেক বেশি রাজপথে গিয়ে যে কোনো ইস্যুতে রাজপথ বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। সো আমার ধারণা, এটা আমি নিশ্চিত না, মানুষ সম্ভবত দেখতে চায় যে এখন তো পার্লামেন্ট হয়েছে এবং তাদের একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মেম্বার্স আছে, যথেষ্ট, তারা এখন অন্তত আগে পার্লামেন্টে পারফর্ম করুন, সেটাই সম্ভবত দেখতে চাই। জনাব জাহিদুর রহমান, আসলে এই প্রশ্নটা আমার অনুষ্ঠানের শুরুতে করা উচিত ছিল, তবে আমি এখন করতে চাই যে উপদেষ্টা হওয়ার আগে এবং উপদেষ্টা হওয়ার পরে আপনার স্বাধীনতা কোনোভাবে খর্ব হয়েছে কিনা? এটা একটু 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 ইন্টারেস্টিং জায়গা। আমি একটু বলি, আমি টকশো শুরু যখন করেছি, মানে এন্টায়ার সময়টা সরকার বিরোধী একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমার অবস্থানগত একটা পরিবর্তন হয়েছে। আর আমি স্বাধীনতায় খুব বেশি সমস্যা হয়েছে বলে মনে করি না। কেন জানেন? আমি সরকারকে রিপ্রেজেন্ট করি বলেই আমি এই রকম মানুষ নই যে সরকারের যে কোনো ভুলকেও গায়ের জোরে সঠিক বলবো। আপনি খেয়াল করবেন, আমি নিজের মুখে বলছি, আজকে আপনার সাথে আমি এই আলোচনায়
আমি সরকারের দায় নেওয়ার কথা বলেছি, দুর্ঘটনার কথা যখন বলেছেন, সে কারণে আমার স্বাধীনতায় সমস্যা নেই। আমি গায়ের জোরে কথা বলবো না যে আমি সরকারে আছি বলে সরকারের প্রতিটা জিনিস সঠিক করছে, সবকিছু ভুল হচ্ছে না, কিছুই ভুল হচ্ছে না, আমাদের মতো আর কেউ কোনোদিন কিছু করে না, পৃথিবীর শ্রেষ্ঠ আমরা এই দেশকে এই বানিয়ে ফেলছি সে। আমি বলে যেহেতু বলছি না, ওটা বললে কিন্তু আমার ভেতরে খারাপ লাগতো যে মিথ্যে কথা বলছি বসে বসে। সেটা যেহেতু করছি না, আমার কাছে আমার স্বাধীনতায় খুব একটা সমস্যা। কিংবা যখন আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক ছিলেন বা যখন লিখতেন একদম খোলা মনে, তখনকার যে বলার স্বাধীনতা, তখনকার যে ধরনের আপনি মুক্তভাবে সমালোচনা করতে পারতেন, উপদেষ্টা হওয়ার পর কি সেটা এখনো বিরাজমান? এটা একটু এখন এই জায়গাটা আমি হয়তো পাবলিকলি যে সমালোচনাগুলো আছে সেই সমালোচনা পাবলিকলি তো আমি অতটা করতে পারবো না, কিন্তু আমি আমার ওই চরিত্র ছেড়ে দেব না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, আমার কাজ হচ্ছে অনেক ক্ষেত্রে দুটো মিনিস্ট্রি আছে, এর বাইরেও পলিসি এন্ড স্ট্র্যাটেজিতে কাজ করার কথা আছে। আমি অলরেডি আমার সরকারের যে সমালোচনা আছে, যা যা করণীয় আছে, সেগুলো নিয়ে তার সাথে আমি বসছি, কথা বলছি, ওটা থেকে আমি সরে আসবো না। হয়তো পাবলিকলি আগে যত বেশি ছিল সেটা নিশ্চিতভাবে এখন অতটা বেশি হবে না। জি নিশ্চয়ই, আমরাও সেটাই প্রত্যাশা করি আপনার কাছ থেকে। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সাম্প্রতিক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। দর্শক দেখছিলেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।